বন্ধুরা, আজ থেকে কেবল 1.5 মাস আগে 7 জন লোক সেসনা 226-এ উড়ান ভরে। আর উড়ানের তৎক্ষণাৎ পরই এটা আমাদের জঙ্গলে ক্র্যাশ হয়ে যায়। ক্র্যাশে সমস্ত বড় মানুষ মারা যায় আর বেঁচে যায় 4 জন বাচ্চা। প্রথম বাচ্চা মাত্র 1 বছরের ছিল, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয়টা 4 বছরের, তৃতীয় বাচ্চা 9 বছর আর চতুর্থ বাচ্চা 13 বছরের। এই মাসুম বাচ্চাদের ওপর কি কেটেছিল, কিভাবে এই বাচ্চারা বিশালকায় জঙ্গলে বিষাক্ত হিংস্র জানোয়ারদের থেকে নিজেদেরকে বাঁচায়, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। 1 মে 2023-এ পরিবারের 6 জন সদস্য একজন পাইলটকে নিয়ে কলম্বিয়া আরারাকুয়ারা এয়ারপোর্ট থেকে উড়ান ভরতে চলেছিল। এই 6 জন সদস্যের মধ্যে 4 জন বাচ্চা ও তাদের মাতা পিতা ছিল, যাদের বয়স যথাক্রমে 13 বছর, 9 বছর, 4 বছর আর সবচেয়ে ছোট বাচ্চা মাত্র 12 মাসের ছিল। ফাইনালি এই প্লেন উড়ান ভরে। একে আমাজনের জঙ্গলের উপর দিয়ে হয়ে সেন্ট জোস ডেল এয়ারপোর্ট কলম্বিয়াতে যাওয়ার ছিল। এই প্লেনের সাথে সবকিছুই ঠিক চলছিল যতক্ষণ কিনা এটা জঙ্গলের এলাকায় না প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই এই প্লেনের ইঞ্জিন ফেল হয়ে যায়। পাইলট কাছাকাছি থাকা এটিসিকে মেডিকেল করে। অন্যদিকে প্লেন নিচের অ্যাল্টিটিউড হারিয়ে ফেলছিল। সেসনার এয়ারক্রাফটে সিঙ্গেল ইঞ্জিন লেগেছিল, অর্থাৎ ব্যাকআপের জন্য তার কাছে কোনো দ্বিতীয় ইঞ্জিন ছিল না। এই কারণে এই প্লেনকে ক্র্যাশ থেকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। ফাইনালি এই প্লেন জঙ্গলে ক্র্যাশ হয়ে যায়। এক জোর আওয়াজের সঙ্গে সঙ্গে সবকিছু শান্ত হয়ে যায়। যদিও দুর্ঘটনার পর প্লেনে আগুন লাগেনি, হয়তোবা ভগবান কাউকে বাঁচাতে চাইছিল। তখনই 1 বছরের সেই দুধ খাওয়া বাচ্চা জোরে জোরে কাঁদছিল। বাকি বাচ্চাদের জ্ঞান ফিরতেই তারা উঠে দেখে যে সেই প্লেনটি পুরোপুরি ভেঙে গেছে আর তাদের মাতা পিতা রক্তাক্ত অবস্থায় প্লেনের মধ্যে ফেসে আছে। এই সব দেখে সেই সমস্ত বাচ্চারা ভীষণই ভয় পেয়ে যায়। তারা অনেক বেশি চেষ্টা করে নিজের মাকে ওঠানোর, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও কেউ নিজের চোখ খোলে না। 13 বছরের বড় বাচ্চা কিছুটা বুদ্ধিমান হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে সমস্ত বড় লোকেরা মারা গেছে। বাকি বাচ্চাদের বোঝা তার কাঁধেই এসে পড়ে। তার মনে হচ্ছিল যে তাদের বাঁচাতে কেউ না কেউ তো অবশ্যই আসবে। কিন্তু সন্ধ্যা থেকে রাত হয়ে যায়, তবে তাদের বাঁচাতে কেউই আসেনি। তখনই হঠাৎ তাদের মার চোখ খুলে যায়। তার শ্বাস প্রশ্বাস তখনও চলছিল, কিন্তু দুর্ঘটনায় তিনি অনেক বেশি জখমিত হয়ে গিয়েছিলেন। ভয়ভীতিতে সেই বাচ্চারা কোনোভাবে রাত কাটিয়ে নেয়। সেই রাতে কারোরই ঘুম আসেনি। মশারা কামড়িয়ে কামড়িয়ে সবার অবস্থা খারাপ করে ফেলেছিল। 2 মিনিটও কেউ আরাম করতে পারেনি। দুর্ঘটনার পরের দিন 4 জনেরই ভীষণ খিদে পেয়ে যায়। প্লেনে কিছুটা খাবার বেঁচেছিল, 3 জন বাচ্চাই সেটা খেয়ে নেয়। সেখানে দাঁড়িয়ে 12 মাসের বাচ্চাটির জন্য একটি দুধের বোতলও রাখা ছিল, যেটা কিনা এখনো অবধি ঠিকঠাক ছিল। 4 জন শুধুমাত্র অপেক্ষা করে যাচ্ছিল যে তাদেরকে বাঁচাতে কেউ না কেউ তো অবশ্যই আসবে। এদিকে দ্বিতীয় দিনও বয়ে যায় আর তারপর আবারও চারদিকে কালো অন্ধকার হয়ে যায়। দ্বিতীয় দিনও তারা শুতে পারেনি। তৃতীয় দিন প্লেনে বেঁচে থাকা খাবারও শেষ হয়ে যায় আর 12 মাসের বাচ্চাটির দুধের বোতলও শেষ হয়ে যায়। চতুর্থ দিন তারা বুঝতে পারে যে তাদের খাবারের সন্ধানে বেরোতে হবে। এই 4 দিনে না তো বাচ্চারা ঠিকমতো খেয়েছিল আর না তো ঠিকমতো ঘুমিয়েছিল। এটাই কারণ ছিল যে তারা 4 জন খুবই দুর্বল হয়ে গিয়েছিল। আর সেই দিনই তাদের মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন এই বাচ্চাদের এই সফর একাই ঠিক করা ছিল। দুর্ঘটনার চতুর্থ দিন 2টি মৃতদেহ পৌঁছতে শুরু করেছিল, যার কারণে প্রচণ্ড দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে গিয়েছিল। ফাইনালি সেই 4 জন ক্র্যাশ পয়েন্টকে ছেড়ে বেরোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু নিষ্পাপ শিশুগুলো এটা কি করে জানবে যে এত বড় জঙ্গলে ছোট ছোট পায়ে এগিয়ে জঙ্গল থেকে বেরোনো প্রায় অসম্ভব। 13 বছরের ভাইয়ের গায়ে এতটা শক্তি ছিল না যে সে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে এগোবে। ফাইনালি তারা ধীরে ধীরে ক্র্যাশ সাইট থেকে বেরিয়ে যায়। রাস্তায় কিছু ফুল পাতা আর জল খেতে খেতে তারা এগোতে থাকে। ঘটনার প্রায় 7 দিন পর মেডিকেল আসার পর গত 7 দিন ধরে রেস্কিউ টিম প্লেনকে খুঁজতে লেগেছিল। এটি বিশালকায় জঙ্গলে, যেখানে গাছ এত ঘন হয়ে থাকে যে সূর্যরশ্মি ঠিকমতো প্রবেশ করতে পারে না। এর মধ্যে সেসনার মতো ছোট প্লেনকে খোঁজা ভীষণই মুশকিল লাগছিল। কিন্তু ফাইনালি রেস্কিউ টিম দুর্ঘটনার 7 দিন পর প্লেনের অবশিষ্টাংশ খুঁজে পায়, যার মধ্যে পড়েছিল 3টি মৃতদেহ। কিন্তু সেই বাচ্চাগুলোর কোনো নামগন্ধ দেখা যাচ্ছিল না। আশেপাশে খাবার জিনিস পড়েছিল। এইসব দেখে রেস্কিউ টিমের মাথায় একটি আইডিয়া আসে যে হয়তোবা সেই বাচ্চাগুলো বেঁচে আছে। এমন জায়গা যেখানে চারিদিকে জঙ্গলই জঙ্গল আছে, সেখানে কোনো মানুষকে খোঁজা ভীষণই মুশকিল। কারণ যতক্ষণ না এটা বোঝা যায় যে সেই 4টি বাচ্চা কোথায় গেছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে চারিদিকে খুঁজতে হবে। আর এমন সময়ে অধিক সময় আর অধিক লোকের দরকার পড়বে খোঁজার জন্য। এখন ডিরেকশনে খোঁজ লাগানোর জন্য সমস্ত খোঁজি দল চারিদিকে ছড়িয়ে পড়ে। সবচেয়ে আগে তাদের প্রমাণের সন্ধান করার দরকার ছিল। যতক্ষণ প্রমাণ পাওয়া যাচ্ছিল না, ততক্ষণ চারিদিকে খোঁজা হচ্ছিল। প্রায় 2 দিনের খোঁজাখুঁজির পরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাচ্চাদের পায়ের ছাপ দেখা যায়। এটা একটা প্রমাণ ছিল যে বাচ্চারা এখনো বেঁচে আছে। এভাবে প্রায় 3 দিন বয়ে যায়, মানে দুর্ঘটনার প্রায় 10 দিন। কিন্তু তাও সেই বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজি দল এখন পায়ের ছাপকে ফলো করে সে বাচ্চাদের খোঁজার জন্য এগোচ্ছিল। কিন্তু 1 দিন, 2 দিন, 5 দিন বয়ে যায়, তবুও সেই বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেভাবে দিন বয়ে যাচ্ছিল, আশাও কম হয়ে আসছিল যে সে বাচ্চাটা ঠিকও আছে নাকি না। ফাইনালি প্রায় 25 দিন পর সে বাচ্চাদের একটি চিহ্ন খুঁজে পাওয়া যায়। জঙ্গলে একটি ছোট্ট হেয়ারব্যান্ড পাওয়া যায়, যা সে 4টি বাচ্চার মধ্যে কোনো একজনের ছিল।
পাশাপাশি একটি দুধের বোতলও পাওয়া যায়, যা সেই 12 মাসের বাচ্চাটির ছিল। এখন খোঁজি দলের মনে এক নতুন আশার জন্ম হয়। তারা লাগাতার দিনরাত জঙ্গলে খুঁজে যাচ্ছিল। এখন মনে হচ্ছিল যে বাচ্চাটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এরকমটা হলো না। ক্র্যাশের প্রায় 40 দিন পর রেস্কিউ টিম একটি ভাঙাচোরা কুটির দেখতে পায়। এখানে সেই বাচ্চাদের পায়ের ছাপও ছিল। এটা একটা প্রমাণ ছিল যে 40 দিন পরও সেই বাচ্চারা বেঁচে আছে। এখন সার্চ অভিযানকে ভীষণ স্পিডে করে দেওয়া হয়। তারা জানতো যে এখন তারা বাচ্চাদের খুব কাছে পৌঁছে গেছে। ফাইনালি রেস্কিউ টিম সেই 4টি বাচ্চাকে খুবই দুর্বল অবস্থায় খুঁজে পায়। ঘটনার 40 দিন পর পুরো কলম্বিয়ায় এক খুশির আবহাওয়া ছড়িয়ে পড়ে। আজ এই 4টি বাচ্চা ঠিকঠাক অবস্থায় আছে। 4টি বাচ্চা এতটা খতরনাক জঙ্গল থেকে কিভাবে ফেরত আসলো সেটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিশেষ করে সেই দুধ খাওয়া বাচ্চার জন্য সেই সময়টা কেমন ছিল সেটা হয়তো বা কল্পনাও করা যাবে না। এই বাচ্চাদের বেঁচে ফেরা কোনো চমৎকারের থেকে কম কিছু না। এটা আমি সেই বাচ্চাদের আর তাদের মা বাবার কিছু ছবি পেয়েছি। তো বন্ধুরা, এই দুর্ঘটনায় কিছু ছোট ছোট প্রশ্ন আসে যে এই প্লেনকে কি ট্র্যাক করা যেত না? বন্ধুরা, নিঃসন্দেহে ট্র্যাক করা যেত যদি প্লেনের জিপিএস স্যাটেলাইট সিস্টেম হয় তবেই, কিন্তু এর জন্য এয়ারলাইন্সকে চার্জ দিতে হয়। এখন যেহেতু সেসনার মতো এত ছোট প্লেনস কমার্শিয়ালি অতটা বেশি প্রফিট জেনারেট করতে পারে না, আর এরকম ছোট প্লেনস নর্মালি ফ্লাইং স্কুলের পাইলটদের ট্রেনিংয়ের জন্য হয়, এর জন্য এতটা অ্যাডভান্স আর এতটা কস্টলি সিস্টেম এই প্লেনগুলিতে হয় না। আর এমনিতেও যদি এই প্লেনে জিপিএস ট্র্যাকিং থাকতো তাহলে ওকে খোঁজা কিছুটা মুশকিল হয়ে যেত। কারণ যদি আপনার ফোনে জিপিএস হয় তাহলে আপনি স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারবেন, নাকি স্যাটেলাইট আপনার সাথে। যদি ক্র্যাশের আগে পাইলট এটা বলেও দেয় যে আমরা এই লোকেশনে আছি আর লাগাতার আমাদের প্লেন নিচে পড়ে যাচ্ছে, তো এরকম কেসেও প্লেনকে ট্র্যাক করা কিছুটা মুশকিল হয়ে থাকে। কারণ ক্র্যাশ হওয়ার আগে প্লেনের লোকেশন কিছুটা আলাদা হয়ে থাকে আর পড়তে পড়তে প্লেন গ্লাইড করে কিছুটা আগে এগিয়ে যায়। এই সময় প্লেনের অ্যাকুরেট ক্র্যাশ পয়েন্টকে খোঁজা ভীষণ মুশকিল হয়ে থাকে। কখনো কখনো তো এমন হয় যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে রেডার সিস্টেমও প্লেনকে ঠিকমতো ডিটেক্ট করতে পারে না, কারণ তার দূরত্ব অতটা বেশি হয় না। এরকম এলাকাগুলোকে আমরা ডেড জোন নামে জানি। এগুলোই কিছু কারণ যার জন্য আজকের সময়ে আধুনিক টেকনোলজির পরও প্লেনকে খুঁজতে অনেক সময় লেগে যায়। এখন এখানে আরেকটি প্রশ্ন আসে যে জঙ্গলি জানোয়ার রক্তকে তাড়াতাড়ি শুকতে পারে, আর আমাদের জঙ্গলে এমন অনেক জীব পাওয়া যায় যারা শিকার করে খাবার খেয়ে থাকে। এমন সময় কোনো জানোয়ার ওই বাচ্চাদের ওপর বা ওই মৃতদেহগুলির ওপর কেন অ্যাটাক করেনি? এরও একটি অনেক বড় কারণ রয়েছে। বন্ধুরা, আমাজন জঙ্গল একটি অনেক বড় এলাকায় ছড়িয়ে আছে। এই কারণে এর সম্ভাবনা অনেক কম যে যেখানে ক্র্যাশ হয়েছে সেখানে জঙ্গলি জানোয়ার আছে। আর যদি জানোয়ার থাকতো তাহলে সেই জানোয়াররা সাধারণত কোনো মানুষের শিকার করতো না। জানোয়াররা সবসময় বিপদ থেকে দূরে থাকতে পছন্দ করে। যে সময় এই প্লেন পৃথিবীতে ধাক্কা খায় সেই সময় এক বিকট আওয়াজ চারিদিকে ছড়িয়ে থাকবে। যদি আশেপাশে কোনো জানোয়ার থেকেও থাকে তাহলে সে ভয়তে পালিয়ে যাবে। এছাড়াও আরেকটি কারণ এইটাও যে শিকারী জানোয়ার রক্তকে শুকতে তো পারে, কিন্তু এরকমটা নয় যে তারা শুধুমাত্র রক্তেরই গন্ধ পায়। প্লেনের ট্যাঙ্কে অনেকটা ফুয়েলও ছিল, আর ফুয়েলে লিকেজও হয়েছিল, আর এই ফুয়েলের গন্ধ আরও বেশি তীব্র হয়। একবার ভেবে দেখুন, যদি আপনার খাবারে কেউ কেরোসিন মিশিয়ে দেয় তাহলে আপনি কি সেটা খেতে চাইবেন? ওয়েল, জানোয়ারদের সাথেও ঠিক এরকমটাই ঘটে থাকে। তেলের গন্ধের জন্য কোনো জানোয়ারই তাদের উপর অ্যাটাক করতে চাইবে না। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। বন্ধু, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।